শুরুতেই রইল আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে, তারপরে থাকবে বিস্তারিত সংবাদ। 16ই আগস্ট রাজ্যের 50 লক্ষ রাজ্যবাসীর হাতে হাতে আয়ুষ্মান ভারতের কার্ড তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বার্ধক্য ভাতা নিয়ে বড় সুখবর, আরও 5 লক্ষ উপভোক্তা পাবেন বার্ধক্য ভাতা। মমতা ব্যানার্জির হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়ে বোমা ফাটালেন অনুব্রত মণ্ডল। অভিষেক ব্যানার্জির জন্য 2.5 বছর খেটেছি জেল। মমতার হাত ছাড়লেন মদন মিত্র। সপরিবারে ইডি তলব করতেই মমতা ব্যানার্জির হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগদান মদন মিত্রের। বেঈমানদের জন্য ক্ষমাপ্রার্থী, যারা যাওয়ার যাক, যারা থেকে যাবে তারাই আমার কাছে সোনার খনি, ফের শূন্য থেকে শুরু করার অঙ্গীকার মমতা ব্যানার্জির। পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরের নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, কারা দপ্তরে নিয়োগ, ক্ষতিপূরণ ঘোষণা। অভিষেক ব্যানার্জিকে চতুর্দিক থেকে কোণঠাসা করছেন শুভেন্দু অধিকারী। এবার পলাশীতে সুগার মিলের জমির মাটি বিক্রি, গাছ লুট, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের কোর্টে। আপনি মুসলমান জানার পরেই ভারতীয় কর্মীর ওপর হামলা আমেরিকায়, লড়ছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা। বড় বিপদ, দেশের ভারতের বৃহত্তম পরমাণু কেন্দ্রের তথ্য ফাঁস। 19,000 ফাইল ডার্ক ওয়েবে হয়ে গেল ফাঁস। রুশ তেল কিনলেই ভারতের উপর 100% শুল্ক, নতুন বিল আনছে মার্কিন প্রেসিডেন্ট। স্মার্টফোন উৎপাদনে 62,500 কোটি টাকার নতুন প্রকল্পের সায় নরেন্দ্র মোদী মন্ত্রিসভার। কেমন থাকবে আবহাওয়া? বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। জানাচ্ছি বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ, এবার জানাবো বিস্তারিত। প্রথম দফায় 50 লক্ষ বঙ্গবাসী পাচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। আগামী 16ই আগস্ট বিতরণ করা হবে আয়ুষ্মান ভারত কার্ড। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই উপভোক্তাদের হাতে আয়ুষ্মান ভারতের কার্ড তুলে দেবেন 16ই আগস্ট। ইতিমধ্যেই 10 লক্ষ রাজ্যবাসীর আধার কার্ড যাচাই সম্পূর্ণ হয়েছে। বাদ গিয়েছে 3,500-এর মতো নাম। তাদের মধ্যে কেউ মৃত, আবার অনেকের নাম এসআইআর তালিকায় নেই। দপ্তরের এক শীর্ষ সূত্র জানাচ্ছে, নিখুঁতভাবে যাচাই পর্ব সম্পন্ন করা মোটেই সহজ নয়, দীর্ঘ সময় সাপেক্ষ। আশা করা হচ্ছে আগস্ট মাসের মাঝামাঝি সময়ের আগেই প্রথম দফার সম্ভাব্য উপভোক্তাদের ভেরিফিকেশন পর্ব শেষ করা হবে। 16ই আগস্ট দিনটিকে পূর্বতন তৃণমূল সরকার খেলা হবে দিবস বলে ঘোষণা করেছিল। পালাবদলের পর ওই 16ই আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নতুন বিজেপি সরকার। সরকারের প্রতিশ্রুতি ছিল পুজোর আগেই রাজ্যবাসীর হাতে হাতে আয়ুষ্মান ভারতের কার্ড তুলে দেওয়া হবে। সেই কথা রাখতে এখন দপ্তরের একটি বড়সড় টিম কাজ করছে দিনরাত। সাধারণভাবে আয়ুষ্মান ভারত কার্ডের রং দেশের পতাকা রঙের হয়ে থাকে, গেরুয়া, সাদা এবং সবুজ। অবশ্য বাংলায় যে আয়ুষ্মান ভারত কার্ড রাজ্যবাসীর হাতে হাতে তুলে দেওয়া হবে তার রং গেরুয়া রং হতে চলেছে বলে জানা যাচ্ছে। বার্ধক্য ভাতা প্রকল্প নিয়ে বড় সুখবর। কেন্দ্রের এনএসএপি প্রকল্পের অধীনে প্রায় 21 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদান করে রাজ্য, অধিকাংশই বার্ধক্য ভাতা। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রত্যেকটি রাজ্যের জন্য নির্দিষ্ট কোটা ধার্য করা রয়েছে। পশ্চিমবঙ্গের জন্য সেই কোটা 21 লক্ষ। তবে সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে, পশ্চিমবঙ্গের আরও প্রায় 5 লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন সভা করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনে বিষয়টি তুলে ধরেছে রাজ্য। তিনি ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। তার 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বাংলার কোটা 21 লক্ষ থেকে বাড়িয়ে 26 লক্ষ করার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। নবান্নে এমনটাই বার্তা এসে পৌঁছেছে। সেক্ষেত্রে শীঘ্রই রাজ্যের আরও 5 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া সম্ভব হবে বলে জানা যাচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ওই 21 লক্ষ ছাড়াও রাজ্য নিজস্ব কোষাগার থেকে আরও 80 লক্ষের বেশি মানুষকে মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করে থাকে। মমতা ব্যানার্জির হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বোমা ফাটালেন অনুব্রত মণ্ডল। জানিয়ে দিলেন, আমি 2.5 বছর জেল খেটেছি ওই অভিষেক ব্যানার্জির জন্যে, করেছি তিহার যাত্রা। বুধবার গোলপার্কে ঋতব্রত তৃণমূলের বৈঠকে প্রথমবার যোগ দেওয়ার আগেই বোমা ফাটিয়েছেন অনুব্রত মণ্ডল। তার দাবি, বীরভূম থেকে 3.5 কোটি টাকা রেভিনিউ পেত সরকার, প্রত্যেক দিন তুলে দিতাম আমি। পরে কয়লার জন্য দিনে 80 লক্ষ টাকা দিতে হতো। অনুব্রতর ভবিষ্যৎবাণী, আগামী দিনে তৃণমূলে আর কেউ থাকবে না, শেষ হয়ে যাবে। প্রসঙ্গত, গত 11ই জুলাই আনুষ্ঠানিকভাবে অনুব্রত মণ্ডলকে বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে ঋতব্রত শিবির। ওই দায়িত্ব এক সময় তিনি একাই সামলেছেন। এরপর বুধবার ঋতব্রত শিবিরের বৈঠকেও যোগ দিলেন অনুব্রত মণ্ডল। এছাড়াও অনুব্রত মণ্ডল জানিয়েছেন, নির্বাচনের হতশ্রী ফলাফলের পর
4বার মমতা ব্যানার্জির সঙ্গে তার কথা হয়েছে এবং মমতা ব্যানার্জিকে তিনি স্পষ্ট নাকি জানিয়েছেন, তুমি চোখে দেখো না, কান দিয়ে দেখো। গোটা পরিবারকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তলব করতেই মমতা তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগদান করলেন মদন মিত্র। ঋতব্রতর পাশে বসে কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে দিলেন ইস্তফা। জল্পনার অবস্থান, মমতা ব্যানার্জিকে ছাড়লেন মদন মিত্র। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। মমতার দেওয়া সমস্ত পদ ছেড়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধেছেন মদন মিত্র। তিনি জানিয়েছেন, অভিষেক ব্যানার্জির জন্যই দলের এই ভয়াবহ পরিস্থিতি। অভিষেক ব্যানার্জির জন্যই ধ্বংস হচ্ছে তৃণমূল। দলের ভরাডুবি হয়েছে ওই অভিষেক ব্যানার্জির জন্যই। ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্যের পর এবার মমতা ব্যানার্জির হাত ছেড়ে দিলেন মদন মিত্র। এদিন ঋতব্রতর পাশে বসে মদন মিত্র জানিয়েছেন, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই থাকলাম, শুধু এক ঘর থেকে আরেক ঘরে গেলাম। দল একজনের জন্য নয়, সবার জন্যে, একজনের জন্যে দলের এই ভয়াবহ করুণ অবস্থা। তার নাম অভিষেক ব্যানার্জি। বেঈমানদের জন্যে আমি ক্ষমা প্রার্থী, যারা যাওয়ার চলে যাক, যারা থেকে যাবেন তারাই আমার কাছে সোনার খনি। ফের শূন্য থেকে শুরু করার অঙ্গীকার মমতা ব্যানার্জির। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খনি। অবশেষে পাশে এসে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরের নির্যাতিতার বাবাকে দেওয়া হলো কারা দপ্তরের চাকরি, এছাড়াও দেওয়া হলো ক্ষতিপূরণ। প্রথম থেকেই বারুইপুরের নির্যাতিতার পরিবারের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী। সুবিচারের পাশাপাশি সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন তিনি। কথাও রেখেছেন, একাধিকবার ছুটে গিয়েছেন বারুইপুরে। এবার নির্যাতিতার বাবাকে কারা দপ্তরের চাকরি দিল রাজ্য। পাশাপাশি পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, মানসিক অবস্থা স্বাভাবিক হলেই কারা দপ্তরে যোগদান করবেন মৃতার বাবা। সপ্তাহ দুয়েক আগেই বারুইপুরের সূর্যপুরে ঘটে গিয়েছে নারকীয় ঘটনা। নাবালিকার ধর্ষণ এবং খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। ক্ষুব্ধ জনতার মারে মৃত্যু হয়েছে নির্দোষ বলে দাবি করা ইন্দ্রজিৎ মণ্ডলের। তারপরেই সূর্যপুরে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিহত ওই ছাত্রীর পরিবার এবং মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাদের অভিযোগগুলো গুরুত্ব সহকারে শুনেছেন, প্রশাসনিক নির্দেশও দিয়েছেন পুলিশ আধিকারিকদের। ইতিমধ্যেই ধর্ষণ খুনের ঘটনায় 4 জন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। ঘটনার পুনর্নির্মাণের সময় এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ছাত্রীর পরিবারের আবেদন মেনে ইতিমধ্যে সূর্যপুরে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত ছাত্রীর স্কুলে ওই ছাত্রীর স্মরণে লাইব্রেরি নির্মাণের আবেদন জানানো হয়। মুখ্যমন্ত্রীর তরফে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি মৃতার বাবার। অভিষেক ব্যানার্জিকে চতুর্দিক থেকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার পলাশীতে সুগার মিলের জমির মাটি বিক্রি, গাছ লুট, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আবারও মামলা দায়ের হলো কোর্টে। কালীগঞ্জের পলাশীর সুগার মিলের সরকারি জমি থেকে দীর্ঘদিন ধরে বেআইনি মাটি কাটা, মূল্যবান গাছ কেটে বিক্রি সহ একাধিক অভিযোগ তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কৃষ্ণনগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হলো। ওই মামলায় কালীগঞ্জের বর্তমান বিধায়িকা আলিফা আহমেদ, প্রাক্তন বিধায়ক হাসানুজ্জামান শেখ সহ মোট 30 জন তৃণমূলের নেতাকর্মীদের নাম যুক্ত করা হয়েছে। মামলাটি করেছেন কালীগঞ্জের বাসিন্দা তথা 26 বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী বাপন ঘোষ। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা পরস্পরের যোগ সাজনে নদিয়ার কালীগঞ্জ এবং মুর্শিদাবাদের শক্তিপুর ব্লকের অন্তর্গত প্রায় 34,000 বিঘা জমি লিজ নেওয়া সরকারি জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করেছেন। বিষয়টি নিয়ে অভিযোগকারী একাধিকবার ভূমি সংস্কার দপ্তর, বন দপ্তর, পুলিশ, অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বাপনবাবু আরও জানিয়েছেন, তৃণমূল সরকার আসার পর কালীগঞ্জে ঐতিহাসিক সুগার মিল থেকে নেতা নেত্রীদের মদতে মিলের একাধিক যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছে। আপনি কি মুসলিম? মুসলমান জানার পরেই ভারতীয় কর্মীর ওপর হামলা আমেরিকায়। ধর্মীয় পরিচয় জেনে ভারতীয় কর্মীর ওপর ব্যাপক হামলা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবারের ঘটনাটি আমেরিকার উটার এক শপিং মলে ঘটেছে। অভিযুক্তের নাম পিটার মাইকেল নার্সেন। ইতিমধ্যে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোহেল নামে ওই ভারতীয় কর্মী হাসপাতালে মৃত্যুর সঙ্গে বর্তমানে পাঞ্জা লড়ছেন। সূত্রের খবর, উটার একটি শপিং মলে সোহেলের সঙ্গে কথা বলছিল পিটার। প্রত্যক্ষদর্শীদের কথা, অভিযুক্ত প্রথমে সোহেলের দেশ জানতে চায়। ভারতীয় জানার পর ওই কর্মীর ধর্ম নিয়ে প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করে, আপনি কি মুসলমান? সোহেল হ্যাঁ বলতে ছুরি দিয়ে তাকে এলো পাথারি কোপাতে শুরু করে পিটার। জানা গিয়েছে কমপক্ষে 15 বার আঘাত করা হয়েছে সোহেলকে। পিটারকে নিরস্ত করেন প্রত্যক্ষদর্শীরা। বর্তমানে ওই ভারতীয় মুসলিম ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভারতের বৃহত্তম পরমাণু কেন্দ্রের তথ্য ফাঁস। 19,000 অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গেল। দেশের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ঘিরে আশঙ্কার সিঁদুরে মেঘ। তামিলনাড়ুর
কুদানকুলামে অবস্থিত ওই নিউক্লিয়ার প্ল্যান্ট সংক্রান্ত হাজার হাজার গোপন ফাইল ডার্ক ওয়েবে পোস্ট করে দিয়েছে র্যানসমওয়্যার গ্রুপ ওয়ার্ল্ড লিক্স। ফাঁস হওয়া ফাইলগুলিতে রয়েছে পরমাণু কেন্দ্রটির বিভিন্ন অংশের ব্লু প্রিন্ট, যন্ত্রাংশের নকশা, সাপ্লায়ার, বীমা সংক্রান্ত বহু গোপন তথ্য। ওয়ার্ল্ড লিক্সের দাবি ওই সমস্ত তথ্য হাতানো হয়েছে শিল্পপতি অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের একটি সার্ভার হ্যাক করে। তারাই এই নিউক্লিয়ার প্ল্যান্টের অন্যতম কন্ট্রাক্টর। রিলায়েন্সের মোট 8,58,000 ফাইল ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে কুদানকুলাম সংক্রান্ত সবথেকে সংবেদনশীল 19,000 ফাইল। এই খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। একটি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে ইতিমধ্যেই তদন্তে নেমেছে ভারতের শীর্ষ সাইবার নিরাপত্তা সংস্থা। ভারতের 7টি পরমাণু কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সর্ববৃহৎ হল কুদানকুলাম। দেশের পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পরিধি আরও বৃদ্ধির পরিকল্পনা করেছে মোদী সরকার। তবে তার মধ্যে এই রিপোর্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপ রয়টার্সকে জানিয়েছে এইসব ফাইল আংশিক ফাঁস হয়েছে। গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁসের ফলে পরমাণু কেন্দ্রটির নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফের একবার ভারতের উপর ক্ষোভ বসাচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ তেল কিনলেই ভারতের উপর 100% শুল্ক, নয়া বিল মার্কিন কংগ্রেসে। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য ভারত, চীন সহ 5টি দেশের উপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে চলেছে আমেরিকা। সম্প্রতি রাশিয়া নিষেধাজ্ঞা বিল, নতুন এই বিল আনার ঘোষণা করেছেন মার্কিন সেনেটরদের একাংশ। সেখানে ওই শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী মাসে বিলটি পাস হয়ে যাবে বলে জানা যাচ্ছে। এর আগে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতসহ দেশগুলির উপর 500% শুল্ক চাপাতে গত বছর ওই বিলটি যৌথভাবে পেশ করেছিলেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথাল। কয়েকদিন আগেই মারা গিয়েছেন গ্রাহাম। ওই বিলে বলা হয়েছিল আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি, বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখলে সংশ্লিষ্ট দেশগুলির পণ্যের উপর 500% শুল্ক বসানো হবে। তার মৃত্যুর কয়েকদিনের মধ্যে বিলটিকে সংশোধিতভাবে মার্কিন কংগ্রেসে অনুমোদনের উদ্যোগ নেওয়া হলো। এই বিল পাস হলে সংশ্লিষ্ট দেশগুলির ওপর, ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলির উপর 100% শুল্ক চাপানোর ছাড়পত্র পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসন জানাচ্ছে জ্বালানি তেলের জন্য রাশিয়ার উপর নির্ভরতা কমানোর জন্য ভারত এবং চীনের উপর চাপ তৈরি করতে ওই নতুন বিল আনছে আমেরিকা। স্মার্টফোন উৎপাদনে 62,500 কোটি টাকার প্রকল্পে সায় নরেন্দ্র মোদী মন্ত্রিসভার। মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম মোদী সরকারের নতুন প্রকল্প। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এটি চালু করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটিতে ব্যয় হবে 62,500 কোটি টাকা। যদি কোনো শিল্প সংস্থা ভারতের নিজস্ব মোবাইল ব্র্যান্ড গড়ে আন্তর্জাতিক মানের স্মার্টফোন উৎপাদন করতে উদ্যোগী হয়, তাহলে তাদের দেওয়া হবে 1.5 থেকে 5.5% হারে বিশেষ উৎসাহ ভাতা তথা ভর্তুকি। বর্তমানে যে মোবাইল সংস্থাগুলি রয়েছে তারা স্মার্টফোন উৎপাদন ইউনিট নতুন করে শুরু করলেও পাবে ওই ভর্তুকি এবং উৎসাহ ভাতা। 2030 সাল পর্যন্ত এই প্রকল্প চালাবে মোদী সরকার। সরকারি বিবৃতি অনুযায়ী এই প্রকল্প চালু হলে ভারতের মোবাইল ফোন উৎপাদন সেক্টরে বছরে 60,000 অতিরিক্ত কর্মসংস্থান হবে। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া দেখে নিচ্ছি এক নজরে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে 16 এবং 17 জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। আজকে রথযাত্রার দিন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 17 জুলাই পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 50 কিমি বেগে, বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 16 জুলাই আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। 17 জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। 16 এবং 17 জুলাই উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার কারণে 18 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হচ্ছে পরবর্তী খবরের সাথে। ধন্যবাদ।